তথ্যতত্ত্বে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আজ বৃহস্পতিবার 26শে ফেব্রুয়ারি। আপনাদের আজকের দিনের যে খবরগুলো গুরুত্বপূর্ণ সেগুলো এক নজরে জানিয়ে দেব। আজ বৃহস্পতিবার বাংলার যে যুব সাথী প্রকল্পের ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নির্বাচনের এই যুব সাথী প্রকল্পকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তথা তৃণমূল কংগ্রেসের তুরুপের তাস। সেই যুব সাথী প্রকল্পের ঘোষণা হয়েছিল, সেই প্রকল্পের জন্য আমরা দেখেছি জেলায় জেলায় যুবকদের দীর্ঘ লাইন। মাধ্যমিক পাশ হতে হবে এবং 21 থেকে 40 বছর বয়সী যদি হয় কেউ এবং সেই সঙ্গে যদি তিনি সরকারের অন্য কোনো ভাতার থেকে উপকৃত না হন, তাহলে সেক্ষেত্রে তিনি আবেদন করতে পারবেন। মাসে 1,500 টাকা করে পাবেন। এই হচ্ছে যুবসাথী প্রকল্পের বিষয়। তার যে যে সময় ছিল এবং সেই সময় অনুযায়ী সেই ভাতার যে বিশাল অভিযান, সেই অভিযানের আনুষ্ঠানিক শেষ তারিখ হচ্ছে আজকে। 294টি বিধানসভা আসনে এই প্রকল্পের কাজকর্ম চলেছে। আজ বিকেল 5টায় শেষ হতে চলেছে যুব সাথী প্রকল্পের আবেদনপত্র নেওয়ার শেষ সময়। দ্বিতীয় বিষয়, ভোটার তালিকা যাচাই চলছে প্রক্রিয়া। আপনারা সকলেই জানেন এসআইআর এর ভোটার তালিকা প্রক্রিয়ার যাচাইয়ের আজকে বিকেল 5টা হচ্ছে, সেটারও শেষ সময়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে নির্বাচনী রেজিস্ট্রের যে আধিকারিকরা রয়েছেন ইআরওরা, তারা আজকে বিকেল 5টার মধ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত যে যাচাই, সেই যাচাইকরণের নথি জমা দেওয়ার আজকে হচ্ছে বিকেল 5টা এবং সেই কাজটা তাদের শেষ করতে হবে। ইতিমধ্যেই এই বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করে দিয়েছে এবং এই কাজ যাতে দ্রুত হয় তার জন্য যথেষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে। এবং সেই কারণে আমরা দেখেছি যাতে এই যে বিপুল সংখ্যক, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রায় 1,20,00,000 মানুষের নাম যারা বৈধ ভোটার কিন্তু তা সত্ত্বেও তাদের নাম বাদ যেতে পারে। নির্বাচন কমিশন বিরুদ্ধে তার অভিযোগ, এটা তারা ইচ্ছা করেই করছেন, সেটা পরবর্তী বিষয়। কিন্তু এই 1,20,00,000 এই বিপুল সংখ্যক মানুষের নাম সেক্ষেত্রে নথি যাচাই করতে হবে। ইতিমধ্যেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে এই নথির মধ্যে মান্যতা দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে, রাজ্য এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ফলে এই ক্ষেত্রে বিরোধের একটা অবসান হবে বলে আমরা মনে করছি। এই আদেশের পর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে ভোটার তালিকার অন্তত 50 লক্ষেরও বেশি যে তথ্যগত অসঙ্গতির কথা বিষয় বলা হয়েছিল, সেই অভিযোগ যাচাই করার ভারী কাজের চাপ মেটানোর জন্য অতিরিক্ত যে দায়রা বিচারক যারা রয়েছেন তাদেরকে এই কাজের জন্য যাতে তারা করতে পারেন সেটা মোতায়েনের ক্ষমতা দেওয়া হয়েছে প্রধান বিচারপতিকে। পশ্চিমবঙ্গের বিচার বিভাগীয় শক্তির ক্ষেত্রে হাইকোর্টের যে সংখ্যক বিচারপতিরা রয়েছেন, তার পাশাপাশি জেলা জজরা রয়েছেন, এদের সকলকে মিলিয়ে প্রায় 1000-এর কাছাকাছি। এবং তার পাশাপাশি বলা হয়েছে যে ভিন রাজ্য থেকে, অন্যান্য পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্য রয়েছে, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সেখান থেকেও বিচারপতিরা আসতে পারে যাতে এই কাজটা দ্রুত গতিতে হয়। কারণ 28 তারিখ ছিল ডেট, সেই 28 তারিখের মধ্যে এটা হওয়া এই মুহূর্তে যথেষ্ট কঠিন। এখনো পর্যন্ত 54 জন স্থায়ী, 18 জন অতিরিক্ত বিচারপতি এই কাজের সঙ্গে যুক্ত। প্রায় 48 জন বিচারক তারা রয়েছেন। জেলা এবং অধস্তন যে আদালত রয়েছেন, তারা যারা মামলা পরিচালনা করছেন তাদেরকে নেওয়া হচ্ছে, অন্যান্য রাজ্যের থেকে নেওয়া হচ্ছে। আজকেই জানতে পারা যাচ্ছে প্রায় 400 বিচারক আসছেন, জুডিশিয়াল অফিসাররা যারা এই কাজে যোগ দেবেন। সব মিলিয়ে এই বিপুল সংখ্যক বিচারকরা কাজ করবেন। কিন্তু তাতেও যে হিসেব দেখতে পাওয়া যাচ্ছে 28 তারিখের মধ্যে তো নয়ই, আগামী 7th মার্চ পর্যন্ত বলা হয়েছে কোনো ছুটি ছাড়া বিচারকদের কাজ করে এই কাজ দ্রুত সমাপ্ত করতে হবে। কিন্তু সেটাও 7th মার্চের মধ্যে হবে কিনা সন্দেহ। সেক্ষেত্রে পরবর্তী হিসেবে বলা হয়েছে যে ভোটের বিজ্ঞপ্তি জারি হয়ে যাওয়ার পরেও কাজ চলতে পারে। সাপ্লিমেন্টারি এই যত সংখ্যক যাচাই হয়ে যাবে তাদের নাম এক এক করে ঘোষণা করতে থাকা হবে, চূড়ান্ত তালিকার মধ্যে তাদের নাম উঠে যাবে এবং তার পাশাপাশি চলতে থাকবে যাচাইকরণ প্রক্রিয়া, নথি দেওয়ার প্রক্রিয়া। এবং সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না মনোনয়ন জমা দেওয়া হচ্ছে ততক্ষণ এই প্রক্রিয়াটা চলতে পারে। তার মধ্যেও এই বিপুল সংখ্যক ভোটারের নাম বৈধ কিনা তা যাচাই করার জন্য সেই সময়টা পাওয়া যাবে কিনা তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ফলে এই দিক থেকে ওড়িশা এবং ঝাড়খণ্ডের বিচার বিভাগীয় অফিসাররা, জুডিশিয়াল অফিসাররা, তাদেরকেও
অনুরোধ করার অনুমোদন দেওয়া হয়েছে, সেখান থেকে 400 জনও যুক্ত হচ্ছেন এই তালিকায়। ফলে এই আজকের এই তালিকায় যুক্ত হওয়ার পর সেই কাজে কতটা গতি আসে, যেটা এখনো পর্যন্ত হিসেব প্রত্যেকদিন এক একজন বিচারক তারা 250টি ফাইল দেখবেন। 250টি করে ফাইল দেখলেও যে পরিমাণ বাকি রয়েছে তা করতে কিন্তু বিপুল সময় লাগবে। দেখা যাক সেটা কতটা সময় লাগে এবং কতটা দ্রুত এই কাজ সম্পন্ন হয়। আমাদের আপনারা জানেন এনসিইআরটির পক্ষ থেকে তাদের সোশ্যাল সায়েন্সের বইতে, ক্লাস 8 এর বইতে কিছু বিচার বিভাগের দুর্নীতি একটি চ্যাপ্টার রাখা হয়েছিল। সে বিষয়ে আজকে যদি কোনো পদক্ষেপ করে, কারণ গতকালই আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছিলেন তিনি কখনোই এই ঘটনাকে অনুমোদন দেবেন না, এর বিরুদ্ধে তিনি পদক্ষেপ করবেন। কি পদক্ষেপ করবেন সেটা আজকে যদি তিনি করেন সেটা আমরা জানতে পারবো। গতকালই এই বিষয়ে আমরা এনসিইআরটি মারফত জানতে পেরেছি যে এনসিইআরটি এই যে এডিশনের যত বই ছিল সমস্ত বই প্রত্যাহার করে নিয়েছে। এবার তারপরেও সুপ্রিম কোর্ট এ বিষয়ে কোনো পদক্ষেপ আজকে করে কিনা সেদিকে আমাদের নজর থাকবে, কারণ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করবেন তারা। আজকে আইসিসি টি20 ম্যাচ রয়েছে। আইসিসি টি20 আজকে দুটি ম্যাচ রয়েছে। একটি প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা, দুপুর 3টের সময় এই ম্যাচ রয়েছে। দ্বিতীয় ম্যাচ ইন্ডিয়া বনাম জিম্বাবুয়ে, এটা সন্ধে 7টার সময়। যদি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ ভারতের সেমিফাইনালে যদি যেতে হয় তাহলে এইখানে জেতা শুধু নয়, বিশেষ একটা অঙ্ক কষে জিততে হবে। কারণ এখানে যদি প্রথমে ব্যাটিং করে ভারত তাহলে 220-র বেশি স্কোর করতে হবে এবং সেটার সঙ্গে সঙ্গে অন্তত 70 থেকে 80 রানে জয়ের লক্ষ্য রাখতে হবে, নইলে নেট রান রেটে পিছিয়ে পড়বে ভারত। এবং যদি প্রথমে বোলিং করে তাহলে জিম্বাবুয়েকে 120-র নিচে সীমাবদ্ধ রাখতে হবে এবং 12-13 ওভারের মধ্যে লক্ষ্য তাড়া করে ভারতকে জিততে হবে, যাতে নেট রান রেট উল্লেখযোগ্যভাবে ভালো করা যায়। এবার যে চিপক স্টেডিয়ামে খেলা হবে এবং সেই চিপক স্টেডিয়ামে যে ওয়েদার এই মুহূর্তে রয়েছে তাতে সেকেন্ড ইনিংসে শিশির জমে যাওয়ার একটা সম্ভাবনা এখনো পর্যন্ত আবহবিদরা বলছেন এবং পিচ কিউরেটররাও বলছেন। তাহলে সেক্ষেত্রে শিশির যদি জমে যায় তাহলে স্পিনারদের জন্য বল ধরা কঠিন হয়ে যাবে। এই স্পিনাররা কিন্তু এই খেলা একটা গুরুত্বপূর্ণ অস্ত্র ভারতের, তার কারণ জিম্বাবুয়ে যেহেতু স্পিন খুব একটা ভালো খেলে না, ভারত কিন্তু ইতিমধ্যেই ভাবছে কোন কোন স্পিনারকে দলে রাখা যায়। এর ফলে এই শিশির জমে যাওয়া এবং সেকেন্ড ইনিংস খেলা, স্পিনারদের বল ধরা যদি কঠিন হয়ে যায় তাহলে টস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। টস এই ম্যাচের ক্ষেত্রে, কারণ সন্ধে 7টায় খেলা হচ্ছে, সেকেন্ড ইনিংসে শিশিরটা আরো বেশি পড়বে। এরই মধ্যে ভারতের আবার একটা সমস্যার জায়গা, রিঙ্কু সিং, যিনি এই সময় ভালোই খেলছিলেন, ভালো ফিনিশ করছিলেন, ফলে তার উপর অনেকটা ভরসা করছিল দল। তার বাবার শরীর খারাপ, সেই কারণে তার বাড়িতে গ্রেটার নয়ডায় তিনি চলে গিয়েছেন এবং তার বাবা এই মুহূর্তে যথেষ্ট আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, ফলে রিঙ্কু সিংকেও পারছে না ভারত। এই অবস্থায় স্পিনারদের নিয়ে ভারত বাকি প্লেয়ারদের নিয়ে কতটা ভালো খেলতে পারে সেটা একটা দেখার বিষয়। অভিষেক তিনি বারংবার ফেল করেছেন, তাকে দলে রাখা হবে কিনা সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এতগুলো ফ্যাক্টর মাথায় রেখে ভারতকে জিততে হবে বড় ব্যবধানে। দেখা যাক কিভাবে এই খেলা গড়ায়। ওটের ওপর এগুলোর দিকেই নজর রাখতে হবে আজকের দিনে। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন অঙ্কুর এত তথ্য। আমার প্রতিবেদন ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। এখন এ পর্যন্তই। নমস্কার।